আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে জুলাই পদযাত্রা বানচালে এনসিপির সমাবেশ স্থলে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশ ও ইউএনের গাড়ি ভাঙচুর, ৩ পুলিশ সদস্য আহত। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু ছিল ফ্যাসিবাদ পতনের টার্নিং পয়েন্ট। প্রথম বিশ্ব মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি, আজ রাষ্ট্রীয় শোক। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো আওয়ামী লীগের প্রতীক নৌকা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পলাতক ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে জুলাই পদযাত্রা বানচালে এনসিপির সমাবেশ স্থলে ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণ করেছে পতিত আওয়ামী লীগের সমর্থকরা। এর আগে পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়, এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা শহরের বিভিন্ন সড়ক টহল দিচ্ছে। এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ হওয়ার কথা রয়েছে। ব্যানার টেনে ছিঁড়ে ফেলেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে, সাথে সাথে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। হঠাৎ করে আমরা পিএলএর সাথে আছি, আমরা রাজপথে আছি, আমরা সব সময় দর থাক থাক গাড়ি ভাঙ ভিডিও কর, গাড়ি ভাঙ আগুন ধরা, আগুন ধরা, আগুন ধরা। ২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আরও শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও স্থানীয়রা। এরপর দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ তোরণ ও মিউজিয়াম উদ্বোধন করেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শোক সভায় অংশ নেন তারা। অনুষ্ঠানে রংপুরে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আবু সাইদ হত্যাকাণ্ডের জন্য স্পষ্টভাবে যে দুজন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, সুজন এবং আমির হোসেন, তারা দুইজনই গ্রেফতার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। ফরমাল চার্জ দেওয়া বলে, এখানে আইনের বিষয়ে যারা বুঝেন ভালো করে বুঝবেন, ফরমাল চার্জ দেওয়ার মাধ্যমে বিচার কাজ শুরু হয়। এই বিচার কাজটা শুরু হয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের নিহত হওয়ার দিনটি স্মরণে 16 জুলাইকে শহীদ জুলাই দিবস হিসেবে ঘোষণা করে সরকার। এই উপলক্ষে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মৃত্যুকে আলিঙ্গন করেন, 2 হাত প্রসারিত করে, যার মৃত্যুর পরে শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় বিদ্রোহে।
তবে যার প্রাণের বিনিময়ে সফল হলো আন্দোলন, সেই অভ্যুত্থান পরবর্তী দেশটা এখন ভালো নেই বলে মনে করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। তার বাবা চান ছেলে হত্যার সুষ্ঠু বিচার। বোনের দাবি 16 জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে পালনের। রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়ি থেকে ফিরে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। অন্যায়ের পক্ষে 100 বছর বাঁচার চেয়ে ন্যায়ের পক্ষে মরে যাওয়াটা সম্মানের, গর্বের। রংপুরের পীরগঞ্জে বেড়ে ওঠা আবু সাঈদের চিন্তায়, দর্শনে ছিল এমনই মনোভাব, যার প্রতিচ্ছবি আজও অমলিন আবু সাঈদের ফেসবুক প্রোফাইলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ 2024-এর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে ছিলেন নেতৃত্বে। বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ ছিল তার কণ্ঠস্বর। এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ্পড় মারছে, এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পড় মারছে। 16 জুলাই 2024 আন্দোলনের এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখনই 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে যায় আবু সাঈদ। ঠিক সেই মুহূর্তে ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় এক বীরের জীবন প্রদীপ। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাঈদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সাঈদেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। পরিবারের স্বপ্ন ছিল তাকে নিয়ে আকাশ ছোঁয়া। ছেলের মৃত্যুর পর তাই তো বাকরুদ্ধ তার পরিবার। নতুন দেশের দিশা দেখালো যেই তরুণ, তার মায়ের বুক যে খালি, ফিরবে না প্রিয় সন্তান। বাংলাদেশ বেশি একটা ভালো এখনো হয়নি, এখনো সংবাদ পাওয়া যায় নাই ভালো। সহজ সরল বাবাটা বোঝে না এত কিছু। বড় বোন তার ভাইকে দেখতে চায় কাগজের পাতা থেকে শুরু করে সব জায়গায়। আমার ছেলে প্রথম শহীদ, সে ছেলের বিচারের প্রকৃতি কিছুই এখন পর্যন্ত হলো না। 1 বছর ফিরিয়ে এলো। এখন আমি সরকারের কাছে এই দাবি জানাই যে আমার ছেলে প্রকৃতিতে যারা গুলি করে হত্যা করছে, তার সাথে যারা জড়িত, এদের ঘরক আইনের আওতায় আনি বিচার করা হোক। 1 বছর হয়ে গেছে আমার ভাইয়ের রক্ত জানি ব্যথা না যায়, যে 16 জুলাই দিবস পালিত হয়, এটাই আমাদের কাছে চাওয়া। পীরগঞ্জের প্রত্যন্ত বাবনপুর গ্রাম এখন সকলের কাছে চেনা। নতুন ঘর উঠেছে, সংসারে টাকা আসে, শুধু নেই আবু সাঈদ। যারা নির্যাতিত ছিল, বন্দী ছিল, জেল হাজতে ছিল, আয়না ঘরে ছিল, ওরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই? সেটা হয়তো আবার ছেলের ছেলেই কবুল করছে আল্লাহ। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, পীরগঞ্জ, রংপুর। রাজনৈতিক কারণে বৈষম্য বিরোধী আন্দোলনে কক্সবাজার ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের নামে পাঠ্য বইয়ে স্থান পায়নি বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে কক্সবাজারের পেকুয়ায় মরহুমের বাড়িতে গিয়ে কবর জিয়ারতের পর ছাত্রদলের সাধারণ সম্পাদক এই অভিযোগ করেন। নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পর ওয়াসিমের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 16 জুলাই চলে আসুন 16 শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাঈদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকারের দায়িত্বের প্রথম ধাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা। দলটির নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে। এর আগে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন। অভিশপ্ত নৌকা প্রতীকে কোনো বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক ৮ আসামিকে আগামী ২৮ জুলাই হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ২। চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ওই দিন আসামিরা উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলেও জানায় ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সহ ৩ জনকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখিয়ে আগামী ২৮ জুলাই ট্রাইব্যুনাল ২-এ উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ শেষ হবে। এর মধ্যে অনেক প্রধান আসামি সাজা পাবেন বলেই জুলাই আন্দোলনে নিহত পরিবারকে আশ্বস্ত করেন তিনি। পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ২৮শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। ২৮শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে সেগুলোর বিচার প্রক্রিয়া শুরু হবে। মিডফোর্ডের যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নিহত সোহাগকে হত্যার আগে খুনিরা মবের পরিবেশ তৈরি করেছিল বলেও জানায় পুলিশ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, সোহাগ দীর্ঘদিন মিডফোর্ড এলাকায় চোরাই তারের ব্যবসা জড়িত ছিল। ব্যবসায়িক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহাগকে। ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি। হাজী সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে। এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করত। বিগত 17 বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নীতি সুধার বা রেপো রেন্ট পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ঋণ গ্রহণের সুদ কমবে, বাড়বে বিনিয়োগ। তবে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জও বাড়বে। বিশ্লেষকরা নতুন এই সিদ্ধান্তকে বাংলাদেশ ব্যাংকের সম্প্রসারণমূলক মুদ্রানীতির পদক্ষেপ বলে মনে করছেন। শারফুল আলমের রিপোর্ট। তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে এবং ঋণ সুবিধা সহজ করতে নীতি সুদ হার 8.5% থেকে কমিয়ে 8% নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ গ্রহণে সুদের হার কমবে, ফলে বাজারে অর্থ সরবরাহ বাড়বে। এই প্রক্রিয়াকে বিশ্লেষকরা বাংলাদেশ ব্যাংকের সম্প্রসারণমূলক মুদ্রানীতি পদক্ষেপ হিসাবে দেখছেন। সেন্ট্রাল ব্যাংক ইজ লুকিং ফর এক্সপ্যানশন মানি পলিসি। তার মানে সেন্ট্রাল ব্যাংক নীতি সুদ হার কমিয়ে লোনের রেট নামাতে চায় এবং মার্কেটে তারগুলো সহজে দিতে চায়। এসডিএফটা ছিল ব্যাংকগুলো দিনের শেষে যে এক্সেস লিকুইডিটি থাকে যেটা পার্ক করতে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেখানে আগে যেত 8.5%, এখন দিবে 8%। নীতি সুদ হার কমিয়ে
তাদের খরচ বাঁচিয়েছে এবং একটা ইন্ডিকেশন দিতে যাচ্ছে মার্কেটে যে আমরাও যেন আপনার ডিপোজিটে নামাই। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্তে স্বল্প মেয়াদে ব্যবসা বাণিজ্যে স্বস্তি আনলেও দীর্ঘমেয়াদী সুবিধা পেতে আর্থিক সংস্কার জরুরি। যারা আমানতকারী তারা কিন্তু আর আস্তে আস্তে আমানত রাখা কমিয়ে দেবেন। অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি করার যে সুযোগটা ছিল, আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে সেটা বাংলাদেশ ব্যাংক সেটি এড়িয়ে গেছে। ডিপোজিট ফ্যাসিলিটি কমানো হয়েছে, সুতরাং আমি মনে করি প্রপোর্শনেটলি আসলে ওই যে লেন্ডিং ফ্যাসিলিটি সেখানেও কিন্তু কমানোর সুযোগ রয়েছে এবং এটা করা উচিত। এবং একই সঙ্গে ওভারনাইট রেপো রেট যেটি আছে, তো সেটির ক্ষেত্রে কিছু যদি মডিফিকেশন আসে, কিছুটা কমে, তাহলে আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার করিডোরের সীমা 11.5% এবং রেপো সুদহার নীতি 10% অপরিবর্তিত রয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সব ব্যাপারে একমত হতে গেলে সেটা বাকশালে পরিণত হবে বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেসব ব্যাপারে ঐকমত্য হবে তা দিয়ে জুলাই সনদ ঘোষণা করা যায়। রাজধানীতে বাংলা এডিশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে কোনো অনৈক্য থাকা উচিত নয়। এ সময় রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার বলেন, বড় রাজনৈতিক দলের কারণে মৌলিক সংস্কার হচ্ছে না। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না। যারা অনবদ্য, অনন্য সাহসিকতার সাথে যে কজন সাংবাদিক দাঁড়িয়েছেন, তার মধ্যে ইলিয়াস হোসেন, আমাদের বিদেশ থেকে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, নিউ ইয়র্ক থেকে, তারা কয়জন যে সাহসের সাথে সমস্ত জাতিকে উজ্জীবিত করেছে। আমার জন্য অত্যন্ত আনন্দের এটা যে ইলিয়াস এর তার যে বাংলা এডিশন, এটা আমরা উদ্বোধন করছি। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জের সমাবেশে এনসিপির সদস্যদের কাছে আমরা চলে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের রাস্তা দাও, ঘুরিয়ে দাও, আওয়ামী লীগের রাস্তা দাও, ঘুরিয়ে দাও, সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের অধিকারকে রক্ষা করতে এসেছি। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24 জুলাই রাজপথে ছিলেন এবং গুলি হাসিনার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন। এই দৃশ্য দেখা উচিত। উপস্থিত কয়েকটি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন
শুধু ক্ষমতায় থাকার জন্য একই আকিদা ওই আমেরিক দলের লোকদের দিয়ে আমাকে নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন, এমনকি তাকে আদর যাত্রাবাড়ি খাওয়ার সামনে খুব কাছ থেকে এই আমেরিকে করে পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখে ভিন্ন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ঢাকা বিভাগে ছিল না, কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে আমি এখনো দেখতে আছি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশকে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দেব এবং এই দেশের দুর্নীতিবাদ চাঁদাবাজ আমেরিকান যুদ্ধের থেকে এই দেশকে এই জাতিকে সুন্দর একটা রাষ্ট্র চুলার আমরা উদ্ধার দিতে চাই। আর এই জন্য যদি আমাদেরকে আমাদের যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ। যশোর অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের 14 পরিবারকে পুনর্বাসন করাচ্ছে সেনাবাহিনী। আগুনে ক্ষতিগ্রস্ত 19টি ঘর নির্মাণ সহ পুড়ে যাওয়া সব আসবাবপত্র ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে স্থানীয় ডহর মশিয়াহাটি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে 55 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার ও যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে মেরামত করা ঘর ও নগদ টাকা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন BPMCর 2025-2027 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে 110 জন ভোটার 21 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত করবেন। এই নির্বাচনে মহিউদ্দিন মুকিদ পরিষদ সহ মোট 2টি প্যানেল অংশ নিয়েছে, যেখানে 22 থেকে 42 নং ব্যালটে সব পদে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। মহিউদ্দিন মুকিদ পরিষদ থেকে সভাপতি পদে ঢাকার আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার MA মুকিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্বাচনে মহিউদ্দিন মুকিদ পরিষদ বেসরকারি মেডিকেল কলেজের স্বার্থ সংশ্লিষ্ট নানা অঙ্গীকার করেছেন। মহিউদ্দিন মুকিদ পরিষদ জিতলে বাস্তবতার প্রতিফলন ঘটবে বলে আশা করছেন মেডিকেল কলেজ মালিকরা। বাংলাদেশে বসবাস করে যারা এ দেশের স্বাধীনতা স্বীকার করে না তাদের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, কিছুদিন ধরে পরিকল্পিতভাবে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য নানা অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের স্বার্থে বিভেদ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বিএনপির শীর্ষ নেতাদের নামে অশ্লীল বক্তব্য কূটনীতিকারীদের সতর্ক করে দিয়ে বক্তারা বলেন, এর সাথে জড়িতদের দেশবাসী প্রত্যাখ্যান করবে। যদি কেউ সত্যিকার দেশকে ভালোবাসে, যদি তারা মনে করে যে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী, যদি তারা মনে করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে তারা বিশ্বাসী, তাহলে আমি মনে করি, আমি নিজের মনে এই প্রতীতি রাখি যে এই বাংলাদেশে কোনো বিদ্বেষ, কোনো বিভেদ থাকে।
এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁয় চাষ করা হচ্ছে কালো সৈনিক পোকা। মাছের খাবারের বিকল্প হিসেবে চাহিদা থাকায় খামারে উৎপাদন করা হচ্ছে এর লার্ভা। এতে ব্যবহার করা হয় বাসা, হোটেল, রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার কিংবা পচনশীল আবর্জনা। মাছের নিরাপদ খাদ্য হিসেবে এবং আবর্জনা ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে এমন উদ্যোগ বলছে মৎস্য বিভাগ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টম্পা। ইউটিউব দেখে 1 বছর আগে কালো সৈনিক পোকার খামার শুরু করেন সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের আহসান হাবিব। মাছের খাবারের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে এই লার্ভার উৎপাদন করছেন তিনি। মূলত উচ্ছিষ্ট খাবার থেকে পচনশীল আবর্জনা সংরক্ষণ করে সেটির প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেখানে জন্মায় লার্ভা। এ খামারে মাসে 250 থেকে 260টি লার্ভা উৎপাদিত হয়। এই পোকা বিক্রি করে মাসে প্রায় 60,000 টাকা আয় করছেন এই উদ্যোক্তা। এই লার্ভাটা আমি মাছকে খাওয়াই, মাছ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং এই মাছ বাজারজাতকরণ করে আমরা মোটামুটি বেনিফিট হয়, যেটা ফিড খাওয়ায় মাছ চাষ করে যেটা লাভ করা অসম্ভব হয়ে যায়। প্রোটিন সমৃদ্ধ এই পোকা মাছের খাদ্য হিসেবে উৎকৃষ্ট। চাহিদা থাকায় এই পোকা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এই চাষটা আমার মনে হয় খুব পছন্দ, ময়লা আবর্জনা থেকে পচা সবজি এবং যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা কালো সৈনিক পোকার খাদ্য দিতে পারতেছি। আমার ইচ্ছা আছে আমি এবছরের শেষে একটা খামার করব। আহসান হাবিব জানান, বাণিজ্যিকভাবে খামার সম্প্রসারণে তাকে সহায়তা করছে মৌসুমী RMTP প্রকল্প। এছাড়াও নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ। এই তিলকপুর তথা নওগাঁ, আত্রাই, রানীনগর এবং আদমদীঘি উপজেলায় আমরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছি। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে কিন্তু সার্বিক নির্দেশনা এবং প্রশিক্ষণ কিন্তু সবসময় আমরা চালু রেখেছি এবং এই যে জিও এনজিও যে সমন্বয় সেটা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। দেশে এমন চাষাবাদ নতুন হলেও মাছের বিকল্প খাদ্য ও আবর্জনা ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার খেলার খবর। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারিয়ে টি-20 সিরিজটি নিজেদের করে নিতে চাইছে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানান টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উইনিং কম্বিনেশন ধরে রেখে তৃতীয় টি-20 ম্যাচটি জয়ের লক্ষ্য তাদের। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। ফরাগারমানের রিপোর্ট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় শেষ টি-20 ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। টেস্ট ও ওয়ানডে সিরিজের পরাজয়ের পর প্রথম টি-20 ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। 83 রানের বড় জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে তাদের। সিরিজে চলছে 1-1 সমতা। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই টি-20 সিরিজ জিততে চান টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তাই হোপ দ্যাট এইখানে আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব। শক্তি বাড়াতে দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। নিজেদের প্ল্যান অনুযায়ী খেলতে চায় বাংলাদেশ, তাতেই সাফল্য আশা করছেন ব্যাটিং কোচ। খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে, কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন। আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার মিডল অর্ডার প্লেয়ার ছিল না। যে একটা ব্যাটসম্যানই ছিল সেটা নাইম ছিল, এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না। জাকির ইনজুর ছিল, তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব। আগের ম্যাচে কি হয়েছে সেটা ভাবনায় রাখতে রাজি নন সালাউদ্দিন। নিজেদের সেরা অস্ত্রই শ্রীলঙ্কার উপর প্রয়োগ করতে চান তিনি। লাস্ট ম্যাচে কি করছি সেটাও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা যেন তাদেরকে হারাতে পারি সেই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে আমরা নিয়ে যাব। এদিকে তৃতীয় ম্যাচ জিতে লঙ্কান সিংহরাও চাইছে টেস্ট এবং ওয়ানডের মতো টি-20 সিরিজটি নিজেদের করে নিতে। পরাগামান, ATN বাংলা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে 14 জনের এই বহর সকালে বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে বাকি সদস্যদের বিকেলে ঢাকায় আসবেন। পাকিস্তান চলে এলেও বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় আছে।
স্বাগতিকদের সাথে সন্ধ্যায় শেষ টি-20 খেলা শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরবে লিটন তামিমরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 20, 22 ও 24 জুলাই বাংলাদেশের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে সালমান আগার দল। আইসিসি এফটিপির বাইরে 2 দেশের বোর্ডের সমঝোতায় আয়োজন করা হয়েছে এই সিরিজটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গোপালগঞ্জে জুলাই পদযাত্রা বানচালে এনসিপির সমাবেশ স্থলে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর, 3 পুলিশ সদস্য আহত। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু ছিল ফ্যাসিবাদ পতনের টার্নিং পয়েন্ট। প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি, আজ রাষ্ট্রীয় শোক। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো আওয়ামী লীগের প্রতীক নৌকা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পলাতক 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।